তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা রেসপিরেটরি ফেইলিয়ার সম্পর্কে জানবো এই ভিডিওতে পুরোপুরি। তো রেসপিরেটরি ফেইলিয়ার সেটা হচ্ছে তো জানি যেটা রেসপিরেটরি ফেইলিয়ার এবং পালমোনারি গ্যাসেস এক্সচেঞ্জ ফেল টু মেনটেন নর্মাল আর্টেরিয়াল অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড লেভেল। তো মেনলি হচ্ছে যেটা হচ্ছে যে এখানে পালমোনারি গ্যাসেস এক্সচেঞ্জটা ফেল হচ্ছে, যার কারণে নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন লেভেল বা ব্লাডে থাকার কথা সেটা থাকছে না, সেটাই হচ্ছে রেসপিরেটরি ফেইলিয়ার। অ্যান্ড আমরা এখন হচ্ছে যেটাতে যাবো সেটা ক্লাসিফিকেশনে যাবো। টোটাল রেসপিরেটরি ফেইলিয়ার ক্লাসিফিকেশন একটা হচ্ছে হাইপোক্সিমিয়া, আরটা হচ্ছে হাইপোক্সিমিয়া উইথ হাইপারক্যাপনিয়া। তো হাইপোক্সিমিয়াতে জানি যে অক্সিজেন কমে যাবে, প্লাস হচ্ছে হাইপোক্সিমিয়াতে অক্সিজেন কমে যাচ্ছে, আর হাইপারক্যাপনিয়া সেটাতে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তো টাইপ 1-এ শুধুমাত্র অক্সিজেন বাড়বে, আর টাইপ 2-তে হচ্ছে অক্সিজেন বাড়বে সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যাবে, ঠিক আছে। অক্সিজেন কমবে সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যাবে। তাহলে টাইপ 1-এ শুধু অক্সিজেন কমবে, আর টাইপ 2-তে হচ্ছে অক্সিজেন কমার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যাচ্ছে। তো এটা কীভাবে হচ্ছে, কিছু কজেস আছে যে টাইপ 1 রেসপিরেটরি ফেইলিয়ারের কিছু কজ আর টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ারের কিছু কজ, যেখানে হচ্ছে তোমার সাথে সাথে হাইপোক্সির সাথে সাথে হাইপারক্যাপনিয়াও হচ্ছে। তো টাইপ 1 রেসপিরেটরি ফেইলিয়ারে যদি আসে, এটা হচ্ছে শুধুমাত্র হাইপোক্সিয়া হচ্ছে এখানে, যে দেখা যাচ্ছে যে অ্যাজমাতে হচ্ছে ব্রঙ্কিয়াল স্পাজম হচ্ছে, যার কারণে কিন্তু পোর ভেন্টিলেশন হচ্ছে। এই কারণে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাচ্ছে, যেহেতু ব্রঙ্কিয়াল স্পাজম দেখা দিচ্ছে। বাট দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু স্টিল এটা বের করে ফেলতে পারছি আমরা। অক্সিজেনটা আমি যেহেতু ব্রঙ্কো কনস্ট্রাকশন আছে, আমি অক্সিজেনেশনটা আমার ফেল হচ্ছে। পালমোনারি এডিমাতে আমি দেখবো যে ফ্লুইড লিক হচ্ছে অ্যালভিওলাসের চারপাশে, দ্যাটস ওয়াই কিন্তু অক্সিজেনের ডিফিউশন কমে যাচ্ছে। তো এই কারণে ফ্লুইড লিক, অক্সিজেন কম, ডিফিউশন কমে যাচ্ছে, তখন হচ্ছে তোমার হাইপোক্সিমিয়া ডেভেলপ হচ্ছে। কিছু টাইপ 2 এর কজ আমি যদি দেখছি ক্রনিক পালমোনারি লাং ডিজিজের ক্ষেত্রে ক্রনিক এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, যার কারণে এয়ার ট্র্যাপিং হচ্ছে। হ্যাঁ, এয়ার ট্র্যাপিং হলে কি হয়, একটা অ্যালভিওলার ভেন্টিলেশন সেটাই কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে। একদিকে তো হাইপোক্সিমিয়া হচ্ছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও জমে যাচ্ছে। তারপর এই যে গুলিয়ান বেজ সিনড্রোম, এখানে কিন্তু চেস্টের এক্সপানশনটাও পোর চেস্ট এক্সপানশন, দ্যাটস ওয়াই অ্যালভিওলাসে তোমার বাতাস যেটা কার্বন ডাইঅক্সাইড ঠিক মতো বেরো করতে পারছে না। তো সিওপিডিতে যেহেতু এয়ার ট্র্যাপিং হয়, এই কারণে কার্বন ডাইঅক্সাইড বের করতে পারছে না। প্লাস পেরিফেরাল নিউরোমাস্কুলার ডিজিজের ক্ষেত্রে চেস্ট এক্সপানশন হচ্ছে না, বা কাইফোসিস স্কোলিওসিস, এখানেও হচ্ছে চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করতে পারছে না প্রপারলি। দ্যাটস ওয়াই কিন্তু সে একটা হাইপোভেন্টিলেশন ডেভেলপ করছে, এই কারণে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে। তারপর নার্কোটিক ড্রাগসের ক্ষেত্রেও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হবে। এরপর আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, হ্যাঁ, এখানেও হচ্ছে দেখা যাচ্ছে যে এয়ারওয়ে ট্র্যাপিং হচ্ছে। তার মানে রেসপিরেটরি ফেইলিয়ারটা সেই সব ক্ষেত্রেই হবে যেখানে আমার এয়ারওয়ে ট্র্যাপিং থাকবে, মানে এয়ারটা ট্র্যাপিং হয়ে যাবে এবং ভেন্টিলেশনটা কমে যাবে, টোটাল ভেন্টিলেশনটাই কমে যাবে। এয়ারওয়ে ট্র্যাপিং থাকবে, অথবা এয়ারটা ট্র্যাপিং থাকবে, অথবা হতে পারে সেটা হচ্ছে তোমার চেস্টটাই এক্সপ্যান্ড করতে পারছে না, যেমন কোনো নিউরোমাস্কুলার ডিজিজের ক্ষেত্রে এরকম হতে পারে, চেস্ট ওয়ালের সমস্যা হতে পারে, চেস্ট এক্সপ্যান্ড করতে পারছে না। তো এই দুটো কারণে তোমার টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হবে। বাকি যেগুলো কারণ আছে যেমন নিউমোথোরাক্স, নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, লোবার কোলাপস, এগুলো সব ক্ষেত্রে টাইপ 1 হবে, কারণ ওগুলোতে কেবলমাত্র অক্সিজেন তোমার ডেফিসিয়েন্সি হচ্ছে, ঠিক আছে। তারপর ফ্লায়াল চেস্ট ইনজুরি, দেখো সবগুলোতেই হচ্ছে যে তোমার ভেন্টিলেশনই তোমার চেস্ট মুভমেন্টে, যেখানে ফ্লায়াল চেস্ট যেটা হয় প্যারাডক্সিক্যাল চেস্ট মুভমেন্ট হচ্ছে, তার মানে তোমার এখানে কিন্তু এক্সপিরেশনেও সমস্যা হচ্ছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হয়ে যাচ্ছে বেশি পরিমাণে। তো
এই হচ্ছে মেনলি। প্লাস এখানে যদি আমি একটু খেয়াল করি যে নিউমোথোরাক্সের ক্ষেত্রে তো আমরা জানি যে লাংটা কোলাপস হয়ে যায় এবং কোনো বাতাস ঢুকতে পারে না। দ্যাটস ওয়াই হাইপোক্সেমিয়া, তারপর নিউমোনিয়াতেও লাঙে যে ইনফেকশন হয়, এই কারণে হচ্ছে ভেন্টিলেশন কমে যাচ্ছে। তারপর অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে হচ্ছে ক্যাপিলারি লিকেজ হচ্ছে, তার কারণে ফ্লুইড ফিল্ড হচ্ছে অ্যালভিওলে এবং অক্সিজেন ডিফিউশন কমে যাচ্ছে। এবার লোবার কোলাপস হচ্ছে, লোবার কোলাপসের কারণে কী হয় যে এন্টায়ার লোবই ভেন্টিলেশনে ফেল করে, তখন হচ্ছে কিন্তু পাশের অক্সিজেন কমে যায়। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রেও হচ্ছে ব্লাড ফ্লো রিডিউস হয়, জায়গাতে যেহেতু এম্বোলাই ফর্মেশন হয়ে যায় তখন হচ্ছে অক্সিজেন কমে যায়। দেখা যাচ্ছে যে অক্সিজেনিক তোমার এম্বোলিজমের কারণে দেখা যাচ্ছে যে ব্লাডই কম ঢুকছে পালমোনারি আর্টারি দিয়ে, তো তখন হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে। সরি, ব্লাড ফ্লো ব্লক হয়ে যাচ্ছে, তখন ভেন্টিলেটেড অ্যালভিওলি মানে কোনো পারফিউশন করতে পারছে না, তখন একটা ডেড স্পেস বা হাইপোক্সিয়া ডেভেলপ করছে। তো এই হচ্ছে ব্যাপারগুলো যে কোন কোন কারণে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ব্লাডে অক্সিজেন যেতেই পারছে না। তো এগুলো যে ম্যাক্সিমাম কেস যেগুলো আমরা পড়ে থাকি ম্যাক্সিমামই টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার, বাট যেগুলো হচ্ছে দেখবো যে চেস্ট ওয়ালে কোনো সমস্যা হচ্ছে বা এয়ার ট্র্যাপিং হচ্ছে যেমন সিওপিডিতে, সেই সব ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতে পারে। তো এই ছিল ব্যাপারগুলো। এবার হচ্ছে ম্যানেজমেন্ট, আমি যদি যেহেতু হাইপোক্সেমিয়া ডেভেলপ করে সেখানে সেন্ট্রাল সায়ানোসিস থাকবে, অক্সিজেন যেহেতু কম তাহলে অবশ্যই সায়ানোসিস ডেভেলপ করবে এবং কনসিয়াসনেস তখন হচ্ছে লিপেস থাকবে। হাইপোক্সিমিয়া যেটা করে যে ব্লুইশ লিপ থাকবে, টাং থাকবে, যেটা সেন্ট্রাল সায়ানোসিস আর কি। তো সিভিয়ার অক্সিজেন ডিপ্রাইভেশনের কারণে কিন্তু আলটিমেটলি কী হয় যে কনফিউশন, ড্রাউজিনেস, তারপর হচ্ছে কনফিউশন, ড্রাউজিনেস, কমা এগুলো ডেভেলপ করতে পারে। এবং রঙ্কাই এবং ক্রিপিটেশন ইন দ্য লাং, দেখো রঙ্কাই হচ্ছে কি একটা কোর্স সাউন্ড ফ্রম ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, একটা সাউন্ড হবে এবং ক্রিপিটেশন হবে। ক্রিপিটেশন একটা সাউন্ড, একটা ক্র্যাকিং সাউন্ড ফ্রম ফ্লুইড ইন অ্যালভিওলাই। তো অ্যালভিওলাইতে যেহেতু ফ্লুইড আছে একটা ক্র্যাকিং সাউন্ড পাওয়া যাবে, সেটা হচ্ছে। আর রঙ্কাই সেটা হচ্ছে কোর্স সাউন্ড, ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের কারণে এই সাউন্ডটা দেখা যায়। আর ক্রিপিটেশনের লাংটা দেখা যাবে অ্যালভিওলাইতে ফ্লুইড থাকলে। যেমন অ্যালভিওলাইতে ফ্লুইড কোন কোন কন্ডিশনে থাকে, নিউমোনিয়াতে থাকতে পারে বা পালমোনারি ইডিমাতে থাকতে পারে। আর রঙ্কাই থাকবে অবশ্যই হচ্ছে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের কারণে বা সিক্রেশনের কারণে, তখন হচ্ছে অ্যাজমা, যেটা হচ্ছে অ্যাজমাতে রঙ্কাই থাকতে পারে, হচ্ছে কি তোমার ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে হচ্ছে তোমার রঙ্কাই থাকতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আচ্ছা অ্যাজমার রঙ্কাইটা হচ্ছে গিয়ে একদম মানে মোটামুটি থাকি, এটা খুব কমন। আচ্ছা, ফিচার অফ দ্য কজেটিভ ডিজিজ, স্পেসিফিক সায়েন্স অফ দ্য আন্ডারলাইং কজ, যেমন হচ্ছে নিউমোনিয়া থাকতে পারে, ফিভার থাকতে পারে নিউমোনিয়াতে, তারপর হচ্ছে উইজ থাকে অ্যাজমাতে। এগুলো হচ্ছে গিয়ে ফিচার অফ পজিটিভ ডিজিজ। তারপর হচ্ছে ইনভেস্টিগেশনে আমরা যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করবো, যে হাইপোক্সেমিয়া ডেভেলপ করছে, চেস্ট এক্সরে করে দেখবো। চেস্ট এক্সরে করে আমরা কি দেখতে পারবো যে স্ট্রাকচারাল নিউমোনিয়া দেখতে পারি, নিউমোথোরাক্স, ইডিমা মানে ফ্লুইড জমা থাকলে বা ইয়ার্ড আসলে বা ইনফেকশন থাকলে এগুলো দেখতে পারবো যে এক্সরে করে। ট্রিটমেন্ট দেখবো যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশনের যে মেনটেন্যান্স অফ দ্য এয়ারওয়ে, তখন অক্সিজেনের হাই ফ্লো থেরাপি দিব। নেবুলাইজেশন করবো হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস দিয়ে, যাতে হচ্ছে ব্রঙ্কোডাইলেশন হয়। অ্যাজমা সিওপিডির ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। ট্রিটমেন্ট অফ দ্য প্রেসিপিটেটিং কজ, স্পেসিফিক প্রেসিপিটেটিং কজে হচ্ছে ট্রিটমেন্ট করতে পারি। তারপর হচ্ছে সাইকোথেরাপি দিতে পারি, যেমন যদি দেখা যায় যে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন থাকে বা সামথিং, দেখা যাচ্ছে যে তার কারণে কিন্তু ফিজিওথেরাপি এবং ল্যারেঞ্জিয়াল, এটা সাইকোজেনিক না, ফিজিওথেরাপি, ফ্রিকুয়েন্ট ফিজিওথেরাপি এবং ফ্যারেঞ্জিয়াল স্যাংশন। ফিজিওথেরাপি আমরা দিয়ে হচ্ছে কী করতে পারি, সিকুয়েশনটাকে ক্লিয়ার করবো এবং মিউকাস প্লাগিংটাকে হচ্ছে ক্লিয়ার করবো, তার কারণে ভেন্টিলেশনটা হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আমরা আসি যে কি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারে কি থাকতে পারে। আমরা তো জানি যে হচ্ছে গিয়ে হাইপোক্সেমিয়া থাকে, হাইপারক্যাপনিয়া থাকে, তারপর এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকতে পারে, এবং হচ্ছে কর পালমোনারি থাকতে পারে, এবং হচ্ছে সাইন অফ প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকতে পারে।
তো এটা হচ্ছে কী বলছে যে হাইপোক্সেমিয়া কেন থাকবে, আমি জানি যে হাইপারক্যাপনিয়া হাইপোক্সেমিয়া থাকেই। ওয়ার্ম পেরিফেরি থাকবে হচ্ছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে আছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আলটিমেটলি ভেসো ডাইলেশন করে, যার কারণে ওয়ার্ম হ্যান্ড এবং ফিট থাকে। কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে বলতে পারো কার্বন ডাইঅক্সাইড ভেসো ডাইলেশন করে, তার কারণে ব্লাড ফ্লো কিন্তু বেড়ে যায় পেরিফেরিতে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে ওয়ার্ম পেরিফেরি থাকে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ম পেরিফেরির কারণ। তারপর আমরা দেখবো যে বাউন্ডিং প্লাস, মানে কার্বন ডাইঅক্সাইড একটা পজিটিভ কি দেখা যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে তোমার পজিটিভ ক্রোনোট্রপিক আর অ্যানাট্রপিক ইফেক্ট আছে, যেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেয়। তো হচ্ছে কি একটা পেরিফেরাল পালস দেখা যাচ্ছে, বাউন্ডিং পেরিফেরাল পালস। তারপর হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমার, কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের কারণে দেখা যায় যে ফ্ল্যাপিং ট্রেমার, যেটা হচ্ছে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনের কারণে হয়, অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে। তো এই হচ্ছে ব্যাপারগুলো। এয়ারওয়ে অবস্ট্রাকশন তো আমরা জানি যে সিওপিডি এবং অ্যাজমাতে আমরা দেখি। তারপর কর পালমোনারি যেটা, সেটা হচ্ছে অবস্ট্রাকশন দেখতে পারে। তারপর সিওপিডিতে আছে মেনলি, আসলে আমি তো টাইপ 2 রেসপিরেটরি ফেলার পড়ছে, তো সিওপিডিটাই আমরা মেনলি এখানে হাইলাইট করবো। কর পালমোনারি যেটা, সেটা হচ্ছে হার্টটা হচ্ছে তোমার, এটা হচ্ছে হার্টের ডিজিজ, সেটা হার্ট বড় হয়ে যায় ফর দি লাং ডিজিজ, মানে লাংয়ের কারণে এখানে হার্টের প্রবলেম হচ্ছে কর পালমোনারিতে। তো মোটামুটি এটা তো আমরা হচ্ছে দেখা যায় যে রাইট হার্ট ফেইলার হয় ডিউ টু লাং ডিজিজ। সিওপিডির কারণে যে রাইট হার্ট ফেইলার হয় সেটা হচ্ছে তোমার কর পালমোনারি। ফর এক্সাম্পল সিওপিডি আর কি, দেখা যাচ্ছে যে রাইট হার্ট ফেইলার হতে পারে যে লাংয়ের কারণে, লাংয়ের ডিজিজের কারণে আমাদের যদি রাইট হার্ট ফেইলার হয়, তো আমরা তো জানি যে রাইট হার্টে থেকে হচ্ছে তোমার পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে লাংগুলোতে ব্লাড যায়। তো দেখা যায় যে লাংয়ে যদি ডিজিজ কন্ডিশনে থাকে, তখন হচ্ছে রাইট হার্ট তো ওটাকে পাম্প করে পাঠাতে পারছে না, তখন রাইট হার্টের হাইপারট্রফি হতে পারে। তো রাইট হার্টটা হচ্ছে বড় হয়ে যায় বা রাইট হার্টের সমস্যা হয়, তখন হচ্ছে রাইট হার্ট ফেইলার হয়ে যায়। তো সেটা হচ্ছে টোটালি কমপ্লিটলি তোমার লাং হচ্ছে তোমার দায়ী সেটার কারণে। তো এটাই হচ্ছে তোমার কর পালমোনারি, এটা সিওপিডির ক্ষেত্রে হতে পারে। তো কিছু সাইন্স অফ প্রিসিপিটিং ফ্যাক্টর থাকতে পারে। তো এগুলো হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল ফিচার, যে হাইপোক্সেমিয়া থাকবে, যার কারণে তোমার হাইপারক্যাপনিয়া থাকবে, এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকবে, কর পালমোনারি থাকবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে হাইপোক্সেমিয়া থাকবে, হাইপারক্যাপনিয়া থাকবে, অ্যাসিডোসিস থাকবে। তারপর চেস্ট এক্সরে তো করে দেখতেই পারবো আমরা যে কী কী দেখা যাবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখবো যে পেরিফেরাল ইডিমা, রেস জেবিপি। আচ্ছা, এই জায়গায় দেখো পেরিফেরাল ইডিমা, রেস জেবিপি, এগুলো কখন হয়? এগুলো তো হার্ট ফেলার, রাইট হার্ট ফেলার যখন হয় তখন, হেপাটোমেগালি, অ্যাসাইটিস, এগুলো সব রাইট হার্ট ফেলারের ফিচার। আমরা হচ্ছে পুরা কার্ডিওলজি থেকে এটা পড়ে এসেছি। তারপর দেখবো যে ওয়াই লো ফ্লো অক্সিজেন থেরাপি ইজ গিভেন টু টাইপ 2 রেসপিরেটরি ফেইলার। এটা কি, এটা হচ্ছে যে সিওপিডিতে টাইপ 2 রেসপিরেটরি ফেইলার যেটা, সেখানে কি হতে পারে যে বোথ হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া হতে পারে। তো কেন সিওপিডি, তো একে তো সে হচ্ছে অ্যালভিওলার ডিস্ট্রাকশন করছে বা হাইপোক্সেমিয়া করছে, তার পাশাপাশি তার এয়ারওয়ে ট্র্যাপিংয়ের কারণে পোর ভেন্টিলেশন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, যার কারণে হাইপারক্যাপনিয়া হচ্ছে। তো একটা নর্মাল পার্সনে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, তখন হচ্ছে কিন্তু তার সেন্ট্রাল কেমোরেসেপ্টর আছে মেরুলাতে, তারা হচ্ছে ভেন্টিলেশন বাড়ায় দেয়। দ্য ব্রেইন ইউজেস কার্বন ডাইঅক্সাইড লেভেলস অ্যাজ দ্য পালমোনারি রেসপিরেটরি ড্রাইভ ইন দ্য হেলদি পিপল। আচ্ছা, তো এই যে সিওপিডিতে দেখবো যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল যদি বেড়ে যায়, তাহলে আমাদের হচ্ছে কি হয় যে আলটিমেটলি ভেন্টিলেশন বেড়ে যাচ্ছে। তো ইন ক্রনিক সিওপিডি কার্বন ডাইঅক্সাইড কেমোরেসেপ্টর সেন্সিটিভিটি বিকামস ব্লান্টেড ওভার টাইম।
তো যদি অনেক দিন ধরে হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করে এবং হচ্ছে তখন কেমোরিসেপ্টরগুলো মেডুলার কেমোরিসেপ্টর যারা হচ্ছে হাইপার ভেন্টিলেশন বাড়া দিত তারা কিন্তু ডিসেন্টিসাইজড হয়ে যায়, তারা হচ্ছে আর কাজ করে না। তখন রেসপিরেটরি ড্রাইভস তখন হচ্ছে গিয়ে কী হয়, রেসপিরেটরি ড্রাইভ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থেকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে শিফট করে কজ হাইপোক্সিভ ড্রাইভ। তো হাইপোক্সিয়া বিকামস মেইন স্টিমুলাস ফর রেসপিরেশন ইন সিভিয়ার সিওপিডি। তো সিভিয়ার সিওপিডির ক্ষেত্রে শুধুমাত্র যদি হাইপোক্সিয়া থাকে তখনই কেবলমাত্র হচ্ছে তোমার রেসপিরেশনের স্টিমুলাস হিসেবে কাজ করে, কারণ কার্বন ডাইঅক্সাইড বাড়লে সেই হাইপার ভেন্টিলেশনটা এখন আর হচ্ছে না। তো এই কারণেই হচ্ছে হাইপোক্সিয়াটা দেওয়া হয়, যাতে হচ্ছে তোমার একটা হাইপোক্সিয়ার পরিবেশ ক্রিয়েট করা হয় ফর দি মেনটেন্যান্স অফ দ্য ব্রিদিং। তো এটাই ব্যাপারগুলো, যে এটাই বলেছে যে যেহেতু তোমার সিওপিডিতে হাইপার ক্যাপনিয়া এবং হাইপোক্সিয়া দুটোই এক্সিস্ট করছে, এক্সিস্ট করছে, একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে যে দেখা যায় যে ইলিভেটেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তখন কিন্তু তার নর্মাল পার্সনের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি ইলিভেটেড হয় তখন কিন্তু তার কেমোরিসেপ্টর মেডুলার কেমোরিসেপ্টরগুলো সেগুলো সেন্স করে এটাকে ভেন্টিলেশন বাড়ায় দেয়। তো কিন্তু অনেক দিন ধরে যদি এটা পারসিস্ট করে, দেখা যায় যে এই কেমোরিসেপ্টরগুলো ডিসেন্টিসাইজড হয়ে যায়, তখন তো সেটা কাজ করে না, তখন শুধুমাত্র হাইপোক্সিয়াই একমাত্র ড্রাইভ ফর ওভার ভেন্টিলেশন বাড়ানোর জন্য। দ্যাটস ওয়াই আমরা যে লো ফ্লো অক্সিজেনে রাখি বা হাইপোক্সিয়াতে রাখি। তো আশা করি বোঝা গেছে। তো ইন হাই ফ্লো অক্সিজেন, আমি যদি হাই ফ্লো অক্সিজেন দিতাম তখন কি হতো, আমি যদি হাই ফ্লো অক্সিজেনে রাখতাম তখন কিন্তু ওই জিনিসটা অনেক ডেঞ্জারাস হয়ে যেত, কারণ দেখা যেত যে ব্রেন হচ্ছে রেসপিরেশন একদম কমাই দিত, আরও বেশি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতো, তখন কিন্তু পেশেন্ট একদম পুরো মারাই যেত, রেসপিরেটরি অ্যাসিড ডেথ হয়ে যেত। তাহলে হোয়াট ইজ এটাই হচ্ছে মানে মেনলি লো ফ্লো অক্সিজেনের ব্যাপারটা। আচ্ছা, হোয়াট ইজ অক্সিজেন থেরাপি, এটাতে আসে। অক্সিজেন থেরাপি হচ্ছে একটা অক্সিজেন থেরাপি হিসেবে দেওয়া আর কি, অ্যাজ থেরাপিউটিক মডালিটি অক্সিজেন দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন। তো এটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন আছে আর লো ফ্লো অক্সিজেন আছে। আমরা তো বলেছি যে হাই ফ্লো অক্সিজেন সেটা হচ্ছে 40 থেকে 60% অক্সিজেন, যেটা হচ্ছে তোমার টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারে দেওয়া হয়, এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার যেমন সিওপিডি, এখানে হচ্ছে তোমার লো ফ্লো অক্সিজেন থেরাপি দেওয়া হয়, যেটা হচ্ছে সিওপিডিতে থাকে। হাই ফ্লো অক্সিজেন থাকে হচ্ছে তোমার টাইপ 1-এ, আর টাইপ 2 থাকবে হচ্ছে লো ফ্লো অক্সিজেন। তাহলে মেথডস অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, ফার্স্টে হচ্ছে আমাদেরকে হাই ফ্লো অক্সিজেন সেটা হচ্ছে একটা হাই ফ্লো মাস্ক বা ফেস মাস্ক ইউজ করি, বা লো কনসেন্ট্রেশন অক্সিজেন আমরা দিই হচ্ছে ভেন্টুরি মাস্কে। ভেন্টুরি মাস্ক এটা হচ্ছে গিয়ে একটা অল্প পরিমাণে অক্সিজেন কনসেন্ট্রেশনে ওখানে মাস্কটা দেওয়া হয়। তো নেজাল ক্যানুলা দিয়েও হচ্ছে আমরা মাইল্ড হাইপোক্সিয়া অর ফর অ্যাম্বুলেটরি অক্সিজেনের জন্য আমরা কিন্তু নেজাল ক্যানুলা ইউজ করতে পারি। তো এবার হচ্ছে আমরা যে টক্সিক ইফেক্ট অফ অক্সিজেনে আসি, যে 100% অক্সিজেন ইজ টক্সিক ইফ ইনহেলড ফর লাং। তো এটা হচ্ছে কি 100% অক্সিজেন যদি আমি দিই, কারণ ফ্রি অক্সিজেন রেডিকেল হচ্ছে অক্সিডেটিভ ড্যামেজ করে, এবং তখন হচ্ছে ইনফ্ল্যামেশন, ইডেমা এবং পালমোনারি ফাইব্রোসিস করতে পারে। তো দেখা যায় যে 100% অক্সিজেন ইজ বোথ ইরিটেন্ট অ্যান্ড টক্সিক, কারণ এটা হচ্ছে একটা ফ্রি রেডিকেল হিসেবে কাজ করে অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে। আর পাশাপাশি আর কি করে, যে প্রিম্যাচুর ইনফ্যান্ট যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া, নাও কল্ড আরওপি, সেটা হচ্ছে ডেভেলপ করে। ইম্যাচুর রেটিনাল ভেসেল রেসপন্স অ্যাবনর্মালি টু হাই অক্সিজেন, অ্যাবনর্মাল তখন নিউ ভাস্কুলারাইজেশন হয় এবং তখন হচ্ছে ব্লাইন্ডনেস ডেভেলপ করে। তার মানে দেখা যায় যে প্রিম্যাচুর ইনফ্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। এটা বলতে বোঝানো হয়েছে যে রেটিনাল ভেসেলগুলা যেসব মানে তোমার ইনফ্যান্টদের যে সমস্ত রেটিনাল ভেসেলগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে অনেক বেশি পরিমাণে অক্সিজেনের প্রতি অনেক বেশি মানে হাই অক্সিজেনের প্রতি অনেক হচ্ছে তোমার অ্যাবনর্মালি হচ্ছে রেসপন্স করবে। তখন হচ্ছে একটা নতুন তোমার নিউ ভাস্কুলারাইজেশন, মানে অনেক বেশি পরিমাণে ভেসেলস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো তখনও আলটিমেটলি হচ্ছে সে ব্লাইন্ডনেস ডেভেলপ করবে এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ অক্সিজেনে যদি সে এক্সপোজ হয়। বাট অ্যাডাল্ট এটা গেল ইনফ্যান্টদের ক্ষেত্রে কী হয়,
এবার আমরা আসি হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে কী হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেনের টক্সিসিটি হবে, প্রলং হাই অক্সিজেনের কারণে তাই অ্যালভিওলার এপিথেলিয়াম ড্যামেজ হবে, তখন হচ্ছে পালমোনারি যে অ্যালভিওলার এপিথেলিয়াম পালমোনারি অক্সিজেনের কারণে যে অ্যালভিওলার এপিথেলিয়াম ড্যামেজ হয়ে তখন হচ্ছে কি আলটিমেটলি কিন্তু পালমোনারি ইডিমা, তারপর হচ্ছে ফাইব্রোসিস এগুলো ডেভেলপ করতে পারে। তো এই ছিল মেইনলি রেসপিরেটরি ফেলিয়ারের ব্যাপারগুলো।